দীর্ঘ 4 দশক আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করে পালানো আসামি অবশেষে বন্দী হল আইনের লোহার খাঁচায়। যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রধান ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই ঘাতকের হাতে অবশেষে পড়ল আইনের হাতকড়া। যেই মানুষটা একজন রাষ্ট্রপতির রক্তে নিজের হাত রাঙিয়েছে, কিভাবে 4 দশকেরও বেশি সময় ধরে সে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। আর ২০২৬ সালে এসে সেই খোদ নিহত রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান খুঁজে বের করলেন তার বাবার মূল খুনিকে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক এবং আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। কোথায় এতদিন লুকিয়েছিল এই দুর্ধর্ষ খুনি? কিভাবেই বা সে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে পালিয়েছিল? তার কি অবিলম্বে ফাঁসি হতে যাচ্ছে, নাকি ফাঁসির মঞ্চে যাওয়ার আগেই তার মুখ থেকে বেরিয়ে আসবে পেছনের আরো বড় কোনো রাঘব বোয়ালের নাম? এসব চাঞ্চল্যকর প্রশ্ন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের গভীরতা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই অভিশপ্ত কালরাত্রিতে। সময়টা ১৯৮১ সালের ৩০শে মে। ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউসের অন্ধকার বারান্দা তখন হালকা ধুলো আর কুয়াশায় ঢাকা। কিন্তু কেউ কি জানতো যে আর কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং রক্তাক্ত এক অধ্যায়। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের চেয়েও তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদস্পন্দন। সেদিন সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এই হাড়হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়ার ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল তৎকালীন মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলেউদ্দিন। লৌহমানব হিসাবে পরিচিত মেজর মোজাফফর তখন আসন্ন বিপদের ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে তখন এক চরম আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেউদ্দিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু ও কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছুই নেই। ভাবতে অবাক লাগে, কি চরম আত্মপ্রবঞ্চনা! এই দুই সেনা কর্মকর্তা মোজাফফর এবং মোসলেউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল যে তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদ স্থানে তুলে নিয়ে যেতে এসেছে, তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে নয়। কিন্তু ঘাতকদের ঠিক পেছনেই ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিষ্ঠুর নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল। কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া, মায়া বা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগই দিল না। মোসলেউদ্দিনের ঠোঁট থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের এসএমজি থেকে এক ঝাঁক তুপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জন করে ওঠে সেই স্বয়ংক্রিয় আগ্নেয় ত্রাস। ঝাঁকে ঝাঁকে সিসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিক একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের সেই মহান সিপাহসালাহ। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যেই ভেসে যায় তাজা রক্তের বন্যায়। কিন্তু আক্রোশের আগুন এখানেই নিভে যায়নি। উত্তপ্ত ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণায় এবং আক্রোশে তার মুখমণ্ডল আর বুকের ওপর এসএমজির ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে, যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিলেন। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। ক্ষমতার মসনদ বদলেছে এদেশের রাজনৈতিক মানচিত্র। কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম
অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো হদিস মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়েছিল। ভেবেছিল মহাকালের গর্ভে হয়তো চিরতরে চাপা পড়ে গেছে তার সেই জঘন্য অপরাধের ইতিহাস। কিন্তু প্রকৃতি তার বিচার ঠিকই তুলে রেখেছে। অপরাধীর একটিমাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিষিদ্ধ ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত ভিআইপি এবং সুরক্ষিত এলাকা বনানী ডিওএইচএসে এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় পুরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলার উপন্যাসের চেয়েও টানটান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোপ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা ও স্বস্তিদায়ক পরিবেশ ছিল। কিন্তু এখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু সম্ভাষণ বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা দেখে তার আশেপাশের কেউই দূরতম কল্পনাও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই চরম শান্তিতে বসবাসকারী এই বৃদ্ধই আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের আসল খুনি। কিন্তু কিভাবে ডিবির গোয়েন্দারা এই অসম্ভবকে সম্ভব করলেন? এই রোমহর্ষক অভিযানের নেপথ্যে কাহিনী জানতে চাইলে অভিযানে থাকা একজন ডিবির অত্যন্ত বিচক্ষণ কর্মকর্তা জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের রূপ পরিবর্তন করতে পারে তার জলজান্ত প্রমাণ এই মোজাফফর। সে নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে এতদিন একটি সম্পূর্ণ ভিন্ন জাল পরিচয় ধারণ করে আসছিল। কিন্তু অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির কোনো এক অলিখিত নিয়মে অপরাধী তার অসতর্কতার কোনো না কোনো চিহ্ন রেখেই যায়। আর সেই ছোট্ট সূত্রটি ধরেই ডিবির চক্ষুষ দল এই অসাধ্য সাধন করেছেন। গ্রেপ্তারের সেই মূল সূত্রটি ছিল অত্যন্ত চমৎকার। ডিবির বিশেষ টিম অত্যন্ত গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে মোজাফফরের এক মেয়ে বর্তমান রাজধানীর একটি নামকরা বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত। এই তথ্যটি পাওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে তার মেয়ের কর্মস্থলের ওপর তীক্ষ্ণ নজরদারি শুরু করেন। এই নিবিড় পর্যবেক্ষণের এক পর্যায়ে গোয়েন্দারা বনানী ডিএইচওএসে একটি বহুতল বাড়ির সন্ধান পান, যেখানে মেয়েটি প্রায়শই যাতায়াত করত। বাড়িটি চিহ্নিত করার পর ডিবির কর্মকর্তা কোনো তাড়াহুড়া করেননি। তারা ছদ্মবেশে দূর থেকে বাড়িটির ওপর সার্বক্ষণিক নজরদারি শুরু করেন। অত্যন্ত সতর্কতার সাথে তারা নিশ্চিত হতে চাচ্ছিলেন যে আসলেই সেখানে এই পলাতক আসামির উপস্থিতি রয়েছে কিনা। কারণ গোয়েন্দাদের নথিতে মোজাফফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্মগত শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ ছিল, আর তা হলো তার নাকের ঠিক নিচে একটি বিশেষ কালো আঁচিল বা তিল সদৃশ দাগ রয়েছে। বুধবার গভীর রাতে ডিবির একটি চক্ষুষ টিম সাদা পোশাকে সেই বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয় এবং সুকৌশলে কলিং বেল চাপে। ভেতর থেকে দরজা খোলার পর গোয়েন্দারা নিজেদের মোবাইল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে মেয়ের খোঁজ করেন। মাঝরাতে অফিসের লোক আসায় ঘরের ভেতরে থাকা মোজাফফর ধীর পায়ে দরজার সামনে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই গোয়েন্দারা ঘরে অল্প আলোতে বৃদ্ধের নাকের নিচে থাকা সেই কাঙ্ক্ষিত কালো তিলটি লক্ষ্য করেন। নিশ্চিত হওয়া সত্ত্বেও ডিবির কর্মকর্তা স্বাভাবিক কণ্ঠে বলেন, মুরব্বি, আমরা তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? আর ঠিক এখানেই দীর্ঘদিনের সুধূর্ত মোজাফফর তার জীবনের শেষ ভুলটি করে বসে। সে সগর্বে উত্তর দেয়, আমি মোজাফফর, মেয়ের বাবা। এই একটি বাক্য মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই চোখের পলকে মোজাফফরের দুই হাতে বন্দী হয়ে যায় ডিবির লোহার হাত করা।
দর্শক, দীর্ঘ 4.5 দশক পর জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অত্যন্ত মূল ঘাতক মেজর মোজাফফরের এই নাটকীয় গ্রেপ্তারকে আপনি কিভাবে দেখছেন? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তার মুখ থেকে কি পেছনের আরো কোনো রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমন সব রোমাঞ্চকর ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।